সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা উইমেন্স কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের ভিতরে বসবাস করছি, যার প্রেক্ষিতে তোমাদের ক্লাস এবং পরীক্ষা বন্ধ আছে। তাই বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে ঢাকা উইমেন্স কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিবিএ অনার্স 4th ইয়ার সাবজেক্ট এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, সাবজেক্ট কোড 242313, চ্যাপ্টার নাম্বার 2 এন্টারপ্রেনারশিপ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের প্রথমেই জানা দরকার এন্টারপ্রেনারশিপ বা শিল্প উদ্যোগ কী। এন্টারপ্রেনারশিপের বাংলা হচ্ছে শিল্প উদ্যোগ। তাহলে আমরা প্রথমে জানব শিল্প উদ্যোগ কী। গত ক্লাসে আমরা উদ্যোগ কী সেগুলো জানছি। আজকে আমরা নতুনভাবে জানব শিল্প উদ্যোগ বা শিল্প উদ্যোগ কী সেটা জানব। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডে শিল্প উদ্যোগ কী সংজ্ঞা লিখে দিয়েছি। আমরা তাহলে বোর্ডে চলে যাই, দেখি আমরা শিল্প উদ্যোগটা কী। তাহলে আমাদের এখন দরকার শিল্প উদ্যোগ কী। কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন, নতুন কিছু উদ্ভাবন, ঝুঁকি গ্রহণ, প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ প্রভৃতির উদ্দেশ্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার ইচ্ছা এবং দক্ষতাকে শিল্প উদ্যোগ বলে। তাহলে কি বলছি, কোনো নতুন কি করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন। তাহলে আমরা জানি উদ্যোগ গ্রহণ করার মূল কাজ হচ্ছে কি নতুন কিছু সৃষ্টি করা। তাহলে কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করব, নতুন কিছু উদ্ভাবন করব এবং ঝুঁকি গ্রহণ করব। ঝুঁকি ছাড়া তো শিল্প উদ্যোগ কখনোই সম্ভব না। এবং প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ প্রভৃতি উদ্দেশ্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার ইচ্ছাও থাকতে হবে এবং দক্ষতাকে আমরা কি বলবো, শিল্প উদ্যোগ বলবো। মনে করো যে তুমি বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে চাচ্ছ। এখন এই ছাগল পালন করার জন্য তুমি একটা কি করবো, খামার দিতে চাচ্ছ ছাগল পালনে। সেটা হচ্ছে কি নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলাম, নতুন কিছু উদ্ভাবন। এখন চিন্তা করতেছো বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল যে ছাগল আছে, আমি বাণিজ্যিকভাবে সেটা কি করব, নতুনভাবে উদ্ভাবন করব এবং ঝুঁকি নিলাম। কারণ তোমরা জানো ভালো মতন যে ছাগল পালন অত সহজ না। ছাগল পালন করতে গেলে অবশ্য অনেক ধরনের ঝুঁকি থাকে, কারণ বর্তমানে অনেক ধরনের রোগবালাই হচ্ছে। এই রোগবালাই নিয়েই আমাদেরকে ব্যবসা করতে হবে, সেটা হচ্ছে ঝুঁকি গ্রহণ, প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ। আমি যে ছাগল পালন করবো, আমার মানসিকতা ওই ছাগলের পরিচর্যার দিকে থাকতে হবে, যেটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ প্রভৃতির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। আমার ছাগল পালন করতে গেলে যা যা লাগবে সবগুলো কার্যক্রম গ্রহণ করার ইচ্ছা থাকতে হবে। আমি ছাগল পালন করব, ছাগলের গায়ে হাত দিব না, সেটা হবে না। ছাগলকে খাইতে দিব না, সেটা হবে না কখনোই। তাহলে সেই কার্যক্রম গ্রহণ করার ইচ্ছা থাকতে হবে আমাকে এবং দক্ষতাকে কি করে শিল্প উদ্যোগ বলবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। তাহলে আমরা শিল্প উদ্যোগটা কি সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে সংজ্ঞার অনুসারে আমরা বোঝাই দিলাম। এখন আমাদের যেটা দরকার, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে সেটা আমরা জানবো। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন আছে শিল্প উদ্যোগের ধাপ সমূহ আলোচনা বা প্রক্রিয়া সমূহ আলোচনা করো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। শিল্প উদ্যোগের প্রক্রিয়া বা ধাপসমূহ আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে, এই শিল্প উদ্যোগ করতে গেলে আমাদের একটা মাধ্যমে আসতে হয়, একটার পর একটা। এত সহজ না কিন্তু। ছাগল যখন তৈরি করবা, এখন ছাগলের কি কি ঘাস খাবে, ছাগল কীভাবে পরিচর্যা, ছোটো থেকে 2 মাসে কী ধরনের পরিচর্যা করতে হবে, 4 মাসে কীভাবে পরিচর্যা করতে হবে, 6 মাসে কীভাবে পরিচর্যা করতে হবে, এই যে প্রত্যেকটা ধাপ আছে না,
তেমনই শিল্প উদ্যোগে করতে গেলে আমাদের কয়েকটা ধাপে ধাপে আমাদের কার্যক্রমটা পরিচালনা করতে হবে। প্রথম যে ধাপটা, নিজস্ব গুণাবলীর মূল্যায়ন। আমি যখন কোনো কিছু নতুনভাবে তৈরি করতে চাচ্ছি তখন দেখতে হবে যে আমি আসলে পারবো কিনা, সেটা আমার দ্বারা সেটা সম্ভব হবে কিনা। সবাইকে ছাগল পালন করতে পারবে? অবশ্যই না। তাহলে তো আমরাও করতে পারতাম, আমরা চাকরিতে এসেছি কেন? আমাদের মন মানসিকতা হয়তো বা ওইভাবে নাই যে আমরা ছাগল পালন করে প্রতিষ্ঠিত হব। আজকে দেখবা যারা এই যে খামার তৈরি করছে তারা আমাদের থেকে কোটিপতি। আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে কয়েক কোটি টাকার মালিক, তারা শুধুমাত্র খামার বিজনেস করে। ওদের মন মানসিকতা ছিল পড়াশোনা করে আর চাকরির পিছনে না ছুটে নিজেই একটা বিজনেস তৈরি করবে। তার মানে ওদের গুণাবলীটা ওই ধরনের ছিল, আমার হয়তো ছিল না। এই জন্য আমি টিচিং লাইনে এসেছি, এই জন্য আমি পারিনি। তাহলে আমার নিজস্ব গুণাবলীটা আগে মূল্যায়ন করতে হবে যে আমি কি কি পারবো, আদৌ কি আমার দ্বারা সম্ভব হবে কিনা। দ্যাট ইজ কল নিজস্ব গুণাবলীর মূল্যায়ন। 2 নম্বরটা আছে নিজস্ব ব্যবসায়িক সুযোগ চিহ্নিতকরণ ও মূল্যায়ন। ব্যবসায়িক সুযোগ চিহ্নিতকরণ ও মূল্যায়ন। আমরা যারা ব্যবসা করি, আমাদের ব্যবসায় যেই ব্যবসাটা করব সেই ব্যবসাটার আগে সুযোগ চিহ্নিত করবো। আমি যে ছাগল পালন করতে চাচ্ছি, ছাগলের কী কী সুবিধা আছে অসুবিধা আছে সেগুলোকে আমি চিহ্নিত করব। দেন আমি মূল্যায়ন করব যে আমার দ্বারা আসলে ছাগল পালন হবে কিনা। আমি যদি গরু পালন করতে চাই, গরু, হাঁস মুরগি পালন, সেম ওয়েতে আমাকে আগে কী করতে হবে, আমার এই ধরনের বাংলাদেশের ক্ষেত্র কেমন আছে, আমি যদি চিংড়ি চাষ করতে চাই যে বাংলাদেশের এটার সুযোগ কেমন আছে, সেই ব্যবসায়িক সুযোগটা আগে আমাকে কী করতে হবে, চিহ্নিত করতে হবে। এই তারপরে আমাকে মূল্যায়নে আসতে হবে যে না, এই সুযোগটা এই অবস্থা আছে, তখন আমি এটা এই পরিমাণ সুযোগ আছে, আমি এখন এটা করবো কি করবো না। দ্যাট ইজ কল মূল্যায়ন। ক্লিয়ার? ওকে। এরপর যেটা আসবে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন। ব্যবসায়িক পরিকল্পনা প্রথমে হচ্ছে আমি ছাগল পালন করতে পারবো কিনা সেটা আগে আইডেন্টিফাই করা। তারপরে ছাগল পালন করার ফলে আমার কি কি মানে সুযোগ আসবে এবং আমি কিভাবে মূল্যায়ন করব সেটা জানা দরকার। হ্যাঁ, আমি প্ল্যান করলাম যে না ঠিক আছে যে আমি ছাগল পালন করতে পারবো, দেন তারপরে আমি ছাগল পালনটা কীভাবে করবো, দ্যাট ইজ কল ব্যবসায়িক পরিকল্পনা আমাকে নিতে হবে। দ্যাট ইজ কল ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন। কনসেপ্ট ক্লিয়ার? আসো এবার ব্যবসায়িক পরিকল্পনা। এরপর আসো প্রয়োজনীয় সম্পদ নির্ধারণ। এখন আমি প্ল্যান করলাম, বাট আমার ছাগল কেনার বা ছাগলের একটা খামার তৈরি করার টাকা নাই, তাহলে তো সেই প্ল্যান করে কোনো লাভ হবে না। আমার যতটুকু টাকা আছে সেই প্রয়োজনীয় সম্পদ আগে নির্ধারণ করতে হবে যে আমার 2 লক্ষ টাকা আছে না 3 লক্ষ টাকা আছে বা 1 লক্ষ টাকা আছে বা 50,000 টাকা আছে, সেই অনুযায়ী আমার প্ল্যানটা সাকসেস করতে হবে। সেটা হচ্ছে প্রয়োজনীয় সম্পদ নির্ধারণ। তাহলে আমার যতটুকু, আমি 10টা ছাগল পালন করতেছি, 10টা ছাগল পালন করতে গেলে আমার কত টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবে। ঠিক আছে, 1 লক্ষ টাকা আমি আগে সম্পদটা নির্ধারণ করে নিব। ক্লিয়ার? এরপরে যেটা আমাদের আসবে নতুন প্রতিষ্ঠান স্থাপন। 5 নম্বর হচ্ছে নতুন প্রতিষ্ঠান স্থাপন। আমার সম্পদ নির্ধারণ করা হয়ে গেছে, আমি এখন কি করব, ছাগলের ব্যবসা শুরু করব। দ্যাট ইজ কল নতুন প্রতিষ্ঠান স্থাপন করব। তাহলে আমার সব কিছু প্ল্যান অনুযায়ী আমার টাকা আছে, আমি এখন নতুন প্রতিষ্ঠান কি করব, স্থাপন করব। এখন এই প্রতিষ্ঠান
স্থাপন করলে তো প্রতিষ্ঠান এমনি এমনি চলবে না, চলবে না। প্রতিষ্ঠানে কি করতে হবে? প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, সুষ্ঠু ব্যবস্থাপনা। তারপরে আসো তাহলে প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা। 6 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা। আসো তাহলে আমরা এতক্ষণ পড়লাম কি শিল্প উদ্যোগের প্রক্রিয়া বা ধাপসমূহ। যে কোনো একটা ব্যবসা শুরু করলে দেখবা যে এই ধরনের ধাপগুলো অতিক্রম করতে হয়। এই 6টা যে ধাপ আছে 6টা ধাপ অতিক্রম করতে হয়। প্রথমেই আগে আইডেন্টিফাই করতে হবে যে আমি এটা পারবো কিনা, আমার দ্বারা এই ব্যবসা সম্ভব কিনা। সেটা হচ্ছে কি নিজস্ব গুণাবলী মূল্যায়ন। দেন তারপর হচ্ছে কি ব্যবসায় সুযোগ চিন্তা, আমার যে ব্যবসা করতে চাচ্ছি এটার কি কি সুযোগ আছে, আমি কিভাবে মূল্যায়ন করতে চাচ্ছি। তারপর হচ্ছে ব্যবসা পরিকল্পনা করবেন। তারপর হচ্ছে প্রয়োজনীয় সম্পদ, আপনার কাছে সেই পরিমাণ সম্পদ আছে কিনা সেটা নির্ধারণ করবেন। তারপরে যেটা আসে নতুন প্রতিষ্ঠান স্থাপন করবেন। আর এই নতুন প্রতিষ্ঠান স্থাপন করার পর প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করবেন। তাহলেই আপনি এই যে 6টা ধাপ আছে সহজে অতিক্রম করে শিল্প উদ্যোগে পরিণত হইতে পারবেন। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যবসা সংগঠনের শিল্প উদ্যোগের ভূমিকা। ব্যবসায় প্রতিষ্ঠানে শিল্প উদ্যোগের ভূমিকা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই তাহলে। ওকে, তোমাদের লেখা হচ্ছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানে, ব্যবসা সংগঠন বা ব্যবসায় প্রতিষ্ঠানে শিল্প উদ্যোগের কি কি ভূমিকা থাকবে সেটা আমরা এখন আলোচনা করব। একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে শিল্প উদ্যোগের কি কি ভূমিকা আছে সেটা আমরা এখন জানব। প্রথমে জানি নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন। নতুন প্রতিষ্ঠান, তাহলে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে আমাদের কি ব্যবসা সংগঠনে শিল্প উদ্যোগের ভূমিকাটা অনিশ্চিত। নতুন যে ব্যবসা প্রতিষ্ঠান করতে শিল্প উদ্যোগ ছাড়া কখনোই সেটা সম্ভব না। 2 নম্বর হচ্ছে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রয়োগ। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। আজকে যে আমরা তোমাদের ক্লাসটা নিচ্ছি, ক্লাস বন্ধ থাকার ফলেও সেটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। আমরা এই প্রযুক্তির সাথে আজ থেকে 10 বছর আগে কল্পনাই করতে পারতাম না যে ক্লাস বন্ধ থাকলে আমাদের কিভাবে ক্লাস নেওয়া সম্ভব। এখন দেখো তোমরা ক্লাস কলেজে না এসেও তোমরা সুন্দরভাবে ক্লাস করতে পারতেছো কিসের মাধ্যমে? নতুন প্রযুক্তির মাধ্যমে। সুন্দর অ্যাপস বের হয়েছে, অনেকে আবার জুমে ক্লাস নিচ্ছে। জুমে ক্লাস নিলে তোমাদের সরাসরি দেখাও যেত, সেটাও সম্ভব। আমরা ভিডিওর মাধ্যমে ক্লাস নিচ্ছি। এক একজন এক এক ধরনের প্রযুক্তি আমরা ইউজ করতেছি। দেখবা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কম বেশি সবাই এই প্রযুক্তির ইনভলভের মাধ্যমে ক্লাস নিচ্ছে। তাহলে নতুন প্রযুক্তির উদ্ভাবন, তার প্রয়োগ। আমাদের উদ্ভাবন হয়ে গেছে প্রযুক্তি, আমরা এখন কী করছি? তার প্রয়োগটা করতেছি। কোথায় প্রয়োগ করতেছি? তোমাদের মাধ্যমে, ক্লাস নেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে। আজকে আমরা যারা আমেরিকাতে বসবাস করি, চিন্তা করতেছি আমেরিকাতে বসবাস করে বাংলাদেশের সাথে যোগাযোগ রাখা খুবই সম্ভব। কার মাধ্যমে? নতুন প্রযুক্তির মাধ্যমে সম্ভব। আমি বাংলাদেশে বসে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারবো। কিসের মাধ্যমে? সেটা
এই প্রযুক্তির মাধ্যমে। বাংলাদেশে বসেও দেখবে যে সারা বিশ্ব তার প্রোডাক্ট চলতেছে কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। প্রাকৃতিক সম্পদ আহরণ। 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ। আমাদের চারিপাশে স্রষ্টা প্রদত্ত অনেক সম্পদ আছে, যেই সম্পদ আজ থেকে 50 বছর 60 বছর আগে মানুষ কখনই কল্পনা করতেই পারে নাই যে বাসা ভাড়া আজকে একটা শিল্পে পরিণত হবে, ব্যবসায় পরিণত হবে। আজকে ঢাকা শহরে যাদের 5 কাঠা বাড়ি আছে, জমি আছে, তারা 10 তলা 20 তলা বিল্ডিং বানায় আজকে প্রত্যেক মাসে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা কামাইতেছে। এইটাতেও যে ব্যবসা করা যায় আজ থেকে 50 বছর আগে কখনোই মানুষ চিন্তা করতেই পারে নাই। ঢাকা শহরটা পুরো জঙ্গলে পরিণত ছিল, কিন্তু মানুষ কোনো চিন্তা করতে পারে না। তেমনইভাবে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, যেমন মাছেরও যে আগে মানুষ যারা মাছ বিক্রি করতো আমরা তাদেরকে জেলে বলতাম, জেলে পাড়া, জেলে পড়লে মাছ ধরতো। এখন দেখবা কোটি কোটি প্রতি ছেলে মেয়ে মাছের বিজনেস করতেছে। দ্যাট ইজ কল কি? প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ আহরণ করে আজকে মানুষ মধুর বিজনেস করতেছে না? অনেক ধরনের দেখবা যে বিজনেস করতেছে মানুষ। আজকে কাঠের বিজনেস করতেছে, হাজার হাজার মানুষ এই প্রযুক্তির সাথে আসছে। মানুষ আজকে ডেভেলপমেন্ট বিভিন্ন কাজে বিজনেস করতেছে। দ্যাট ইজ কল প্রাকৃতিক সম্পদ আহরণের। কিসের মাধ্যমে? হচ্ছে শিল্প উদ্যোগের মাধ্যমে। আমি চিন্তাই করতে পারি নাই কখনোই যে কলস বিক্রি হবে ঢাকাতে 150 টাকা 200 টাকা, বিভিন্ন ডিজাইন করতে, কলসের উপর ডিজাইন করলে আবার সেটা চলবে, সেটা কখনই আমরা কল্পনা করতে পারি না। তারপরেও এখন আমাদের কি চলতেছে না? অবশ্যই চলতেছে। সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ। এরপরে যেটা আসবে সম্পদের ব্যবহার। সম্পদের ব্যবহার। সম্পদের ব্যবহার সম্পদের ব্যবহার বিষয়টা কি? আমরা এই ছোট্ট একটা বাংলাদেশে আমরা প্রায় 20 কোটি মানুষ বসবাস করতেছি। অনেকে বলে বাংলাদেশ সোনার দেশ, আসলে সোনার দেশ না হলে এত একটা ছোট দেশে এই 20 কোটি মানুষের কর্মসংস্থান এবং খাদ্য, চিকিৎসা, বাসস্থান কোনোভাবে সম্ভব হতো না। কারণ আমাদের সেই পরিমাণ সম্পদ এখানে মজুদ আছে বা এখানে আছে, আল্লাহ প্রদত্ত দিছে আর আমাদের। দ্যাট ইজ কল এই সম্পদের আমরা আজকে ব্যবহার করতে পারছি দেখি আজকে আমরা কি করতেছি? 20 কোটি কেন, এখানে 40 কোটি মানুষ হলেও আমরা বসবাস করতে পারবো। কখনো চিন্তা করতে পারছো? মনে করো জমি তো আর বাড়ে নাই, আমাদের 1,47,570 বর্গ কিলোমিটারের জায়গা কি আর বাড়ছে? একটু বাড়ে নাই, কিন্তু ওই পরিমাণ সম্পদ আছে। আজকে মানুষ বিশেষ করে ঢাকা শহরে তো আছে 10 তলা 15 তলা বিল্ডিং, গ্রামের দিকে কখনোই কল্পনা করতে পারছে মানুষ? আগে যেমন মানে বসবাস করার জন্য 10 বিঘা 15 বিঘা জমিতে শুধু বসবাসই করতো, আর বাকিগুলো ফালায় রাখতো। 3-4টা ঘর করতো, 5টা ঘর করতো, 10টা ঘর করতো, বসবাস করতো। এখন চিন্তা করো গ্রামের মানুষ তারা 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং বানাচ্ছে। এখন আর 7 বিঘা 10 বিঘা জমির ভিটা বাড়ি করতেছে 1 বিঘা 1.5 বিঘা 10 কাঠা। কেন করতেছে? কারণ মানুষের জনসংখ্যা যেভাবে বাড়ছে সেই পরিমাণ তো জায়গা বাড়ে না। তাহলে এই সম্পদটাকে আমাদের কী করতে হবে? কাজে লাগাতে হবে। আর কাজে লাগানোর জন্য আমাদেরকে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। এই প্রযুক্তির ফলে আমরা আজকে এগিয়ে যেতে পারছি। ওকে, এরপরে যেটা আমরা করব দৃষ্টিভঙ্গি ও মনোভাবের পরিবর্তন। দৃষ্টিভঙ্গি ও মনোভাবের শিল্পোদ্যোগ তখনই সম্ভব হবে যখন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। আমি গ্রাজুয়েশন MBA পাস করছি, আমি গিয়ে দেশে মাছের বিজনেস করব, মাছের অ্যাসারে দিব, এটা যখন যদি আমার আত্ম অহংকার থেকে থাকে তাহলে কখনোই আমি শিল্পোদ্যোগ হইতে পারবো না। আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আজকে বাংলাদেশের তরুণ যুবকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। তারা এখন আর
পড়াশোনা শেষ করার পর চাকরির পিছনে ছুটে না, তারা প্রাকৃতিক সম্পদের কাজে লাগায় বিভিন্ন ধরনের এবং প্রযুক্তির কাজে লাগায় বিভিন্ন ধরনের বিজনেস শুরু করছে। কেউ মাছের বিজনেস করতেছে, কেউ গরুর খামার করতেছে, কেউ ছাগলের খামার করতেছে। এখন আধুনিক সমাজে অনেকে কি প্রযুক্তি ব্যবহার করে, কেউ ফ্রিল্যান্সিং করতেছে, অনেক ধরনের বিজনেস মার্কেটে চলে এসছে। মানুষের দৃষ্টি, মানুষ এখন চিন্তা করতেছে চাকরি করলেই কয় টাকা বেতন পাবো, 15,000, 20,000, 30,000, 50,000। আমি বিজনেস করে যদি মাসে 2 লাখ 3 লাখ টাকা কামাইতে পারি, তাহলে আমি কেন চাকরি করবো? সেম শ্রম ব্যয় করে। দ্যাট ইজ কল মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেই আমাদের শিল্প উদ্যোগে নতুন নতুন শিল্প উদ্যোক্তার সৃষ্টি হবে। তারপর আসো নতুন বাজার সৃষ্টি। নতুন বাজার সৃষ্টি, নতুন বাজার সৃষ্টির কথাটার অর্থ কি? আজ থেকে 20 বছর 30 বছর আগে মানুষ দুধ থেকে শুধুমাত্র ছানা, ঘি এগুলো তৈরি করত। এখন তুমি কল্পনাই করতে পারবা না, নতুন নতুন বাজার। এখন মানুষ মানে ডাব আছে না, ডাব দিয়েও মানুষ অনেক ধরনের প্রযুক্তি তৈরি করছে। আমার ওয়াইফ গতদিন আমাকে বানাই খাওয়াছে ডাব দিয়ে কি বিভিন্ন ধরনের পায়েস, আর তারপরে কী কী জানি বানাচ্ছে। এই যে প্রযুক্তিগুলো তারা কোথা থেকে আসছে? নতুন নতুন প্রযুক্তির ফলে তারা ইউটিউবের মাধ্যমে দেখছে যে না, ডাব দিয়ে তো এটা তৈরি করা যায়। তারা নতুন প্রযুক্তির মাধ্যমে এটা দেখছে, দেখার ফলে তারা নিজেরা এটা বানানোর জন্য উদ্বুদ্ধ হয়েছে। দেখলাম যে না, আসলে তো ভালো লাগে। এই যে বিষয়গুলো আছে, এখন এরা কি করতেছে, এখন যদি এটা আমি বাজারজাতকরণ করতে চাই, যে ডাবের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা যায়, আমি যদি বাজার সৃষ্টি করি, তাহলে আমার নতুন একটা বাজার সৃষ্টি হবে। আর বাজার সৃষ্টি হলে আমি নতুন একটা শিল্প উদ্যোগে রূপান্তর হইতে পারবো। এরপরে আসো অর্থ সংস্থান। অর্থ সংস্থান, আনিসুল হক একটা তার বক্তব্যে একটা কথা বলছিলেন যে ব্যবসা করতে গেলে অর্থ লাগে না। আমি ওনার সাথে একমত, বা ইচ্ছা শক্তিটা আসলেই কথা ঠিক। তুমি যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, তোমার অর্থ লাগবে না। তোমার কাছে 500 টাকা আছে, 500 টাকা দিয়েও বিজনেস আছে। এরকম বিজনেস করার দেখাই দেওয়া যাবে যে 500 টাকা দিয়ে এই বিজনেস থেকে তুমি আস্তে আস্তে বড় হইতে পারো। ইচ্ছা থাকতে হবে, ইচ্ছাটা এই হচ্ছে আসল। তাহলে অর্থ সংস্থান কোথার থেকে আসবে? অর্থ কোথার থেকে আসবে? তোমার ইচ্ছা যদি থাকে, অর্থ এমনি এমনি চলে আসবে। তোমাকে আগে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমি মাস্টার্স কমপ্লিট করে, তোমার কিছুদিন আগে দেখো না, মাস্টার্স কমপ্লিট করে ওই ভ্যান গাড়িতে করে শার্ট বা বিভিন্ন তোমাদের লোকে প্রসাধনী, তোমাদের মেয়েদের অর্নামেন্টস বিক্রি করছে। এরকম একটা ছেলেকে দেখো না, ও ছেলেটা কোথা থেকে পড়াশোনা করছে জানো? ও পড়াশোনা করছে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড থেকে ল পাস করে এসছে। ল পাস করার পর ও চিন্তা করছে বাংলাদেশে বসেই বিজনেস করবে। এবং তার 6 মাস পর আরেকটা প্রতিবেদন শুনলাম, সে এখন পার ডে 10 থেকে 15,000 টাকা সেল করে। কোথায় বসে? এই ফুটপথে বসে। তার এখন ফুটপথেই কয়েকটা কি আছে, ভ্যান গাড়ি আছে। এটা আসলে কি, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে মানুষ যে কোনোভাবেই তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। এরপর আসো দক্ষ কর্মী উন্নয়ন। দক্ষ কর্মী আসো, কর্মী কিন্তু এমনি এমনি দক্ষ হবে না। আমরা কি সবাই জন্মগতভাবে কাজ শিখে আসছি? আসে না। আমরা যে তোমাদের ক্লাস নিচ্ছি, আমরা কি আগে জানতাম যে এভাবে ক্লাস নিতে হয়? জানি না। কিন্তু এখন মনে করেন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বা বলছে যেভাবে ক্লাস নেন, আবার আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে। যত বেশি প্রশিক্ষণ দেওয়া হবে, আমরা এই প্রযুক্তির সাথে তত বেশি ইনভলভ হতে পারবো, যার ফলে তোমাদের আবার নতুন নতুন ভাবে ক্লাস নিতে পারবো। সেটা হচ্ছে কি, আমরা যে কর্মী আছি, আমাদের দক্ষতা অর্জন করতে গেলে অবশ্যই আমাদের কী করতে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। দেখবা যে এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ট্রেন আপ করে, বিদেশে পাঠায়, মানে 21 দিনের জন্য, 20 দিনের জন্য মালয়েশিয়া পাঠায়, সিঙ্গাপুরে পাঠায়। কি মনে হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা এমনি পাঠায়? এমনি পাঠায় না। তারা
নতুন নতুন একটা করে প্রযুক্তি ওখান থেকে নিয়ে আসে কর্মীদের মাধ্যমে তারা আবার বাংলাদেশে সেটা ইমপ্লিমেন্ট করে, যার ফলে তাদের ওখান থেকে কোটি কোটি টাকার বেনিফিট আসে। কারণ একটা কর্মী, কিছুদিন আগে আমি বাইরে থেকে টাকা আনতে গেলাম, ওখানে একটা প্রযুক্তি, এটা সফটওয়্যার ইউজ করে তারা, সফটওয়্যারের নাম হচ্ছে নিউজ। এখন অনেক ব্যাংকে গেলাম, তো ওনারা বললো যে না আমাদের কাছে তো এই সফটওয়্যার নাই। পরে আরেকজন, আমি শ্যামলী এক ব্রাঞ্চে গেলাম, ওনারা বললো যে না আছে। তার মানে কি বোঝালো, আমি বুঝতে পারলাম যে হয়তোবা এই ব্যাংক কিন্তু একটাই, এই মানে কর্মীদেরকে ওই সফটওয়্যার অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয় নাই, যার ফলে তারা বলতেছে না এই টাকাটা আমি উত্তোলন করতে পারবো না। কিন্তু আমি ঠিকই শ্যামলী ব্রাঞ্চে গেলাম, তারা সহজে দেখার পরে সাথে সাথে বললো যে না আমাদের এখানে এটা কার্যক্রম হয়। কর্মী এক, প্রতিষ্ঠান এক, বা কিছু কর্মী দক্ষ আর কিছু কর্মী হচ্ছে অদক্ষ। দক্ষ কর্মী আসে দেখে তারা সেই কার্যক্রম পরিচালনা করতে পারল। আমরা এতক্ষণ যে প্রশ্নটা করলাম, বাংলাদেশে শিল্প উদ্যোগের ভূমিকাসমূহ আলোচনা করো, বা ব্যবসা সংগঠনের শিল্প উদ্যোগের ভূমিকাসমূহ আলোচনা করো। তোমরা সবাই এই প্রশ্নটা তোমাদের জীবনের সাথে মিলাই নিবা, দেখবে খুব সহজে এটা মনে থাকতেছে। এর আগের প্রশ্ন যেটা আমরা পড়লাম, ধাপসমূহ, একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন তৈরি করবা, ধাপগুলো পরপর ধরে করবা, দেখবে 6টা ধাপ তোমাদের সুন্দরভাবে মনে থাকবে। তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাংলাদেশ সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং আমার ক্লাস যদি তোমরা রেগুলার পেতে চাও তাহলে তোমরা যেই ইউটিউব চ্যানেলে থেকে আমাদের ক্লাসটা দেখো, তোমরা এটা সাবস্ক্রাইব করো, তাহলে আমরা ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা সেটা সহজেই পেয়ে যাবে। আমরা শেয়ার না দিলে তোমরা সহজে পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।